তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবা যে জীববিজ্ঞান পড়াশোনা করতে আমরা বসেছি এই প্রথম অধ্যায়ে আমরা জীবন সম্পর্কে জানতে চাই, জীব কত ধরনের আছে এই পৃথিবীতে জানতে চাই। এখন বিজ্ঞানীরা বলছে যে জীব কয় ধরনের হতে পারে, বা জীববিজ্ঞান যে একটা সাবজেক্ট বানালা, এই জীববিজ্ঞান সাবজেক্ট তুমি ম্যাট্রিকে জীববিজ্ঞান সাবজেক্টটা পড়ছো, এই জীববিজ্ঞানকে আরো বিস্তৃত পড়াশোনা করার জন্য এটাকে কিছু সাবজেক্টে ভাগ করা যাবে কি? হ্যাঁ, আমি তোমাকে এখন কিছু উদাহরণ দিব, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমাকে কিছু উদাহরণ দিব, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করবা এই বিষয়গুলো আমি যা বলছি। তুমি এখন পড়ছো জীববিজ্ঞান বই নবম দশম শ্রেণী, জীববিজ্ঞান বই নবম দশম শ্রেণী। এই বইটা তুমি এখন পড়ছো ক্লাস 9, 10 দুইটা শ্রেণীতে জীববিজ্ঞান এই বইটি তোমরা পড়বা। ঠিক যখনই তোমরা ইন্টারে উঠে যাবা, তখনই মানে ম্যাট্রিক পাস করে ইন্টারে উঠলে তখন তোমরা হাতে পাবা দুটি বই, তখন তোমাদের হাতে আসবে দুটি বই। একটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, আর একটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। অর্থাৎ তুমি ইন্টারে উঠলে দুটি শাখায় ভাগ হয়ে গেল এই জীববিজ্ঞান, প্রথম পত্র দ্বিতীয় পত্র। সেখানে প্রথম পত্রে আলোচনা করে উদ্ভিদ সম্পর্কে, দ্বিতীয় পত্রে আলোচনা করে প্রাণী সম্পর্কে। তাহলে তুমি এখন ছোট আছো বলে তোমাকে জীববিজ্ঞান পড়াচ্ছে, যখন ইন্টারে উঠে গেলা, বড় হয়ে গেলা, তখন উদ্ভিদ আর প্রাণী বিজ্ঞান দুইটা আলাদা শাখায় ভাগ করে জীববিজ্ঞানটা আরেকটু বিস্তৃত হলো। তারপরে তোমাদের যাদের ফ্যামিলিতে বড় ভাই বা বোন মেডিকেলে পড়ে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করবা। মেডিকেল মানে তো হচ্ছে প্রাণীদের নিয়ে আলোচনা করা হবে। মেডিকেলে দেখা যায় এই শাখাগুলোর আরো ভাগ হয়ে যায়। যেমন মেডিকেলে ফার্স্ট ইয়ারে সাবজেক্ট হয়ে যায়, যেমন অ্যানাটমি একটা সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট হয়, ফিজিওলজি একটা সাবজেক্ট হয়, আরো বিস্তৃত উপরের ক্লাসে মেডিকেলে আরো হায়ার উপরের দিকে উঠতে উঠতে দেখা যায় মাইক্রোবায়োলজি আসে, তারপরে বিভিন্ন ধরনের এই সাবজেক্টগুলো বাড়তে থাকে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে বায়োলজি শুধু বায়োলজিতে এখন আর সীমাবদ্ধ নেই, বায়োলজি একটার পর একটা সাবজেক্ট বায়োলজিতে যুক্ত হচ্ছে। যেমন বায়োলজি কি ইন্টারে উঠলে তুমি দেখবা বায়োলজি দুই ভাগ হয়ে গেছে, মেডিকেলে গেলে দেখবা আরো কত ভাগ। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকো, তখন দেখবা বায়োলজিতে আরো কত কত ভাগ। তো বায়োলজি এই শাখাগুলো নিয়েই আমরা কথা বলবো, এবং আজকে কিছু শাখা সম্পর্কে জানবো, এবং আগামী ক্লাসে জানবো বায়োলজির প্রায় 30-40টা ব্রাঞ্চ, বায়োলজির 30-40টা শাখা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ম্যাট্রিকে যে বায়োলজি শিখছো, ম্যাট্রিকের এই 9-10 এ তোমাদেরকে বড় বড় স্বপ্ন দেখাবে, এবং এই স্বপ্নের সিঁড়ি ধরে তোমরা আগাতে আগাতে ভবিষ্যতের পড়াশোনার স্বপ্ন খুঁজে পাবা, ভবিষ্যতে পড়াশোনার আগ্রহ খুঁজে পাবা। তাই তোমাকে আজকে বলবে যে জীববিজ্ঞানের কি কি শাখা রয়েছে, তোমাকে এই জীববিজ্ঞানের শাখাগুলো দেখিয়ে তোমাকে আগ্রহ যোগাবে যে ভবিষ্যতে তুমি জীববিজ্ঞান নিয়ে ক্যারিয়ার করতে চাও কি চাও না। তুমি চাইলে জীববিজ্ঞানে কি কি ধরনের ক্যারিয়ার তোমার সামনে রয়েছে। তুমি মেডিকেল সায়েন্স তুমি সামনে পাবা, তুমি এগ্রিকালচার সামনে পাবা, তুমি জিন নিয়ে গবেষণা করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ার তোমার সামনে পাবা, তুমি কীটপতঙ্গ নিয়ে গবেষণা করার সুযোগ পাবা, তুমি ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করার সুযোগ পাবা, তুমি হয়ে যেতে পারো বড় বড় সায়েন্টিস্ট। তুমি জীববিজ্ঞানে আর কি কি শাখা পেতে পারো, এরকম জীববিজ্ঞানের 30-40টা শাখা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছি জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে জীবন পাঠ। এখানে আমরা প্রথমে বলতে চাই যে চারপাশে তাকালে তুমি প্রধানত দেখতে পাও জীবের দুইটা ধরন। তুমি যদি আশেপাশে একটু লক্ষ্য করো, তাহলে আশেপাশে তাকালে জীবের দুটি ধরন তুমি দেখতে পাও, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। আমরা সাধারণত রাস্তায় বের হলে হয় কিছু গাছপালা দেখি, না হলে কয়েকটা মানুষ অথবা কিছু গরু ছাগল কিছু প্রাণী হাঁটাহাঁটি করছে, অথবা কিছু পাখি উড়াল পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রাণী রয়েছে, কিছু উদ্ভিদ রয়েছে এই পৃথিবীতে। তাহলে আমরা রাস্তায় বের হলে, পরিবেশে নামলেই দেখতে পাই উদ্ভিদ আর প্রাণী। তাহলে আমাদের চারপাশে তাকালে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উদ্ভিদ আর প্রাণী। তাহলে বিজ্ঞানীরা বলছে যে পড়াশোনার সুবিধার জন্য, পাঠের সুবিধার জন্য বা পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হোক। পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হোক, যেহেতু পৃথিবীতে উদ্ভিদ বেশি আর প্রাণী বেশি। পৃথিবীতে এত এত উদ্ভিদ আছে, এত এত প্রাণী আছে, তাহলে
পড়াশোনার সুবিধার জন্য জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করে ফেলা হোক। তোমাদের বই আর তোমাদের বই থাকবে না ইন্টারে উঠলে, তোমরা আর জীববিজ্ঞান বই পড়বা না। তোমরা ইন্টারে উঠলে সেটা দুই ভাগ হয়ে চলে আসবে, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান দুটি বইয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই জীববিজ্ঞান আর দুটি শাখায় বিভক্ত, মানে একটা শাখা থাকবে না, এটা দুটি শাখায় বিভক্ত হয়ে যাবে। দুইটা শাখা করা হয়েছে কিসের ভিত্তিতে? দুটি শাখা করা হয়েছে জীবের ধরনের ভিত্তিতে। দুটি শাখা করা হয়েছে জীবের ধরনের ভিত্তিতে। তাহলে জীবের ধরনের ভিত্তিতে শাখা হচ্ছে দুইটি। জীবের ধরন অনুযায়ী জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুইটি। জীববিজ্ঞানকে ধরনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের ইংরেজি হচ্ছে বোটানি, এবং যেখানে প্রাণী সম্পর্কে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, জুলজি। তাহলে আমি তোমাকে আজকে বলে দিতে চাই যে জীববিজ্ঞান আর জীববিজ্ঞান নেই। জীববিজ্ঞানের দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। জীববিজ্ঞানের যেখানে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। যেখানে প্রাণী সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুলজি। তাহলে জীববিজ্ঞানের দুটি শাখা খুঁজে পাবা তুমি ইন্টারে উঠলে। ইন্টারে উঠে তুমি সারাদিন বলবা জীববিজ্ঞান বই দেন, কিন্তু তোমাকে জীববিজ্ঞান বই দিবে না, তোমাকে দিবে উদ্ভিদ বিজ্ঞান বই এবং প্রাণী বিজ্ঞান বই। অর্থাৎ ইন্টারে উঠলে তুমি দেখবা জীববিজ্ঞানের দুটি ধরন অনুযায়ী জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। ভালোই হলো, জীববিজ্ঞানটা একটু বিস্তৃত হলো, একটু ভাস্ট, সিলেবাসটা একটু বেড়ে গেল। জীববিজ্ঞানটা পড়াশোনার একটু সুন্দরভাবে করা যাবে। উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান শাখায় ভাগ হলো। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাবা উদ্ভিদ বিজ্ঞান কাকে বলে, তুমি সুন্দরভাবে লিখে দিবা স্যার জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। স্যার বললো প্রাণী বিজ্ঞান কাকে বলে, স্যার এটা সহজ একটা বিষয়, জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুলজি। বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পড়াশোনার সুবিধার জন্য, পাঠের সুবিধার জন্য এই দুইটা শাখায় উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। এর মানে প্রচলন ছিল কথাটার মানে কি? মানে এখন জীববিজ্ঞান মাত্র এই উদ্ভিদ আর প্রাণী বিজ্ঞানে বিভক্ত নয়, জীববিজ্ঞান এখন আরো ছড়িয়ে গেছে। তাহলে বলছে বিজ্ঞানীরা বহুদিন পর্যন্ত পড়াশোনার সুবিধার জন্য, পাঠের সুবিধার জন্য এই উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এই দুইটা শাখার প্রচলন ছিল। এর রীতি এখনো কিছুটা প্রচলন আছে। কোথায় এই রীতির প্রচলন আছে? আমার বাংলায় এখনো জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করে পড়া হয়। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র, প্রাণী বিজ্ঞান দ্বিতীয় পত্র। কিন্তু বিশ্বের অনেক দেশেই এই দুইটা শাখা ব্যান্ড করে নতুন শাখাগুলোকে অ্যাড করা হয়েছে। আমার বাংলায় এখনো জীববিজ্ঞানকে দুটি শাখায় ভাগ করে পড়াশোনা করা হয়, তাই এই রীতি এখনো কিছুটা প্রচলন আছে কিছু কিছু দেশে। কিন্তু এই দুইটা শাখায় ভাগ করে পড়াশোনা এখন আর করা যাচ্ছে না, কারণ এই দুইটা শাখায় ভাগ করলে জীববিজ্ঞানে একটু গন্ডগোল সৃষ্টি হচ্ছে। গন্ডগোলটা আমি তোমাদের বোঝাবো। জীববিজ্ঞান আজ এত বিস্তৃতি লাভ করেছে যে এই দুইটা শাখা শুধু উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে পড়াশোনা আর চলছে না। কেন চলছে না? কারণ এমন অনেক জীব খুঁজে পাওয়া যাচ্ছে যারা উদ্ভিদও না প্রাণীও না। এমন অনেক জীব পাওয়া যাচ্ছে যেটা উদ্ভিদ প্রাণী কোনোটাই নয়। ব্যাকটেরিয়া নতুন একটা জীব। ব্যাকটেরিয়া উদ্ভিদও না, ব্যাকটেরিয়া প্রাণীও না। ছত্রাক কোনো উদ্ভিদও না, ছত্রাক কোনো প্রাণীও নয়। তাহলে তুমি যদি উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান বই পড়ো, তুমি ব্যাকটেরিয়া পড়বা না? ব্যাকটেরিয়া না পড়লে তোমার ব্যাকটেরিয়া জনিত যে অসুখগুলো হয়, তোমার পেট খারাপ হয় ব্যাকটেরিয়ার কারণে, সেটা ট্রিটমেন্ট কোথা থেকে আসবে? তুমি যদি ব্যাকটেরিয়ার ট্রিটমেন্ট না জানো তাহলে তুমি বিভিন্ন ধরনের আমাদের যে ইনফেকশন হয় সেগুলো ট্রিটমেন্ট জানবা না। ছত্রাকের সম্পর্কে তুমি যদি না জানো, ছত্রাক জনিত অনেক রোগ হয় মানুষের দেহে, ফাঙ্গাল ইনফেকশন হয় অনেক। চেহারার মধ্যে ফাঙ্গাস পড়ে দেখা যায় চেহারায় ক্ষত সৃষ্টি হয়। পায়ের মধ্যে ডায়াবেটিস রোগীদের ফাঙ্গাস পড়ে পা কেটে ফেলতে হয় অনেকের ফ্যামিলিতে। অনেকের মাথায় ফাঙ্গাস পড়ে চুল পড়ে যাচ্ছে। তো ব্যাকটেরিয়া ছত্রাক সম্পর্কে তুমি জানবা না? তুমি যদি শুধু উদ্ভিদ আর প্রাণী নিয়ে আজকে বসে থাকো, এই মডার্ন সায়েন্স, এই ডিজিটাল বাংলায় তুমি যদি উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান নিয়ে বসে থাকো, তাহলে কি ব্যাকটেরিয়া ছত্রাক তোমার শেখা লাগবে না? ব্যাকটেরিয়া ছত্রাক তো উদ্ভিদও না প্রাণীও না। তো
তোমরা কে আমাকে কমেন্টস করে জানাবা ব্যাকটেরিয়া কি ছত্রাক কি? তোমরা লাইভে যারা আছো কে আমাকে কমেন্টস করে জানাবা ব্যাকটেরিয়া কি আর ছত্রাক কি? সবাই লিখছো অণুজীব বা আণুবীক্ষণিক জীব, কারো উত্তরে নিতে পারছি না। শুধুমাত্র একমাত্র সঠিক অ্যান্সার করেছে প্রমিতা জামান, অসাধারণ ভালো একটা মেয়ে। ও বলেছে ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা আর ছত্রাক হচ্ছে ফানজাই। প্রমিতা জাহান সঠিক অ্যান্সার করেছে। এখানে দেখা যাচ্ছে শামসুন নাহার ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা, ছত্রাক হচ্ছে ফানজাই। তারপরে মারিয়াম বেগম সঠিক অ্যান্সার করেছে ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা আর ছত্রাক হলো ফানজাই। আমি এটা চাচ্ছিলাম। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা শুনেছো বিজ্ঞানী মার্গুলিস বলেছে এই পৃথিবীতে 5 ধরনের জীব আছে। ব্যাকটেরিয়াদেরকে বলা হয় মনেরা, শৈবাল অ্যামিবাকে বলা হয় প্রোটিস্টা, ছত্রাকদেরকে বলা হয় ফানজাই, উদ্ভিদদেরকে বলা হয় প্ল্যান্টি, প্রাণীদেরকে বলা হয় অ্যানিমেলিয়া। তাহলে ব্যাকটেরিয়া তো অন্য একটা জীব, ব্যাকটেরিয়া তো অন্য ধরনের একটা জীব, ছত্রাক তো অন্য ধরনের একটা জীব। ব্যাকটেরিয়ার তো আলাদা একটা রাজ্য আছে, ছত্রাকের আলাদা একটা রাজ্য আছে, ব্যাকটেরিয়ার আলাদা বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য না ছত্রাকের সাথে মিলে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য না উদ্ভিদের সাথে মিলে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য না প্রাণীর সাথে মিলে। তো ব্যাকটেরিয়া আলাদা একটা ক্যারেক্টার, তো আলাদা ক্যারেক্টারের জন্য আলাদা বই লাগবে, আলাদা সাবজেক্ট লাগবে। ছত্রাক আলাদা একটা ক্যারেক্টার, তো ছত্রাক যদি আলাদা একটা ক্যারেক্টার হয় তার জন্য আলাদা একটা সাবজেক্ট লাগবে। তো উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান এই দুইটা শাখায় যদি তোমাকে এখনো শেখানো হয় তাহলে তুমি ব্যাকটেরিয়া ছত্রাক সম্পর্কে অজ্ঞ থেকে যাবা, তোমার জ্ঞান সম্পূর্ণ হবে না। আবার মাঝে মধ্যে দেখা যায় কোন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সবার কিছু সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে আলোচনা করা হয়। তো একসাথে আলোচনা করতে গেলে সেটা আবার কোন সাবজেক্টে ফেলবা? এমন কোন সাবজেক্ট যেখানে প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সবার বিষয়গুলোকে একত্রে আলোচনা করা হয়। তো সবার বিষয়গুলো যদি একসাথে আলোচনা করা হয় সেটার জন্য আবার কোন সাবজেক্ট? যেমন আমি তোমাকে উদাহরণ দেই, মেডিকেলে একটা সাবজেক্ট আছে। তোমাদের ভাই বোনেরা যারা মেডিকেলে পড়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখবা মেডিকেলে একটা সাবজেক্ট আছে বায়োকেমিস্ট্রি। মেডিকেলে একটা সাবজেক্ট আছে বায়োকেমিস্ট্রি। আগামী ক্লাসে আমরা এটা সম্পর্কে জানবো অবশ্য। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই সাবজেক্টগুলো সম্পর্কে কিছুটা জানতে পারবো। বায়োকেমিস্ট্রিতে প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সবার বৈশিষ্ট্য একসাথে আলোচনা করা হয়। তো ওইটা কি উদ্ভিদের প্রাণী বিজ্ঞানের মধ্যে? তুমি যদি বায়োলজিতে উদ্ভিদের প্রাণী বিজ্ঞানের মধ্যে তুমি আটকে থাকো, তুমি তো বায়োকেমিস্ট্রি শিখতে পারবে না, তুমি ডক্টর হতে পারবে না। তো আমি তোমাকে বলতে চাই যে এভাবে যদি উদ্ভিদের প্রাণী বিজ্ঞান এই দুইটা শাখার মধ্যে পড়ে থাকো তাহলে অনেক নতুন নতুন বিষয় আসছে যেগুলো সম্পর্কে তুমি অজ্ঞই থেকে যাবা। এমন অনেক জীব পৃথিবীতে আছে যারা উদ্ভিদও নয়, প্রাণীও নয়, তাদের সম্পর্কে জানা লাগবে না তোমার? ব্যাকটেরিয়া, ছত্রাক সম্পর্কে জানবা না তুমি? আবার এমন অনেক বিষয় আছে বায়োলজিতে যেখানে আমরা প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সবার বৈশিষ্ট্য একসাথে আলোচনা করব। তো তুমি যদি ওই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান নিয়ে বসে থাকো তাহলে এগুলা কিভাবে পড়বা? যেমন বায়োকেমিস্ট্রি, এখানে আমরা জানতে চাই এই পৃথিবীর যত জীব আছে তাদের ভিতরে কি রসায়ন আছে, কি কেমিস্ট্রি আছে তাদের ভিতরে, এটা আমরা আলোচনা করব বায়োকেমিস্ট্রিতে। সবার ভিতরে কি কেমিস্ট্রি আছে সেটা আমরা একসাথে আলোচনা করব বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে। সো এভাবে উদ্ভিদ আর প্রাণীবিজ্ঞান এই দুইটা শাখা দিয়ে আমাদের বায়োলজি, এই মডার্ন সায়েন্সে বায়োলজি এই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান নিয়ে চলতে পারবে না। তাই এখানে বলছে জীবের ধরন ভিত্তিক উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এই যে জীবের ধরন ভিত্তিক শাখা, জীবের ধরন ভিত্তিক শাখা আর লাগসই হয় না। জীবের ধরন ভিত্তিক শাখা লাগসই হয় না মানে এখন আর আমাদের কাজে লাগে না, অর্থাৎ এখন আর আমাদের কাজে লাগে না। যেমন তোমাকে আমি হঠাৎ করে মার্চ মাসে মণিপুর স্কুল খুলে গেল, মার্চ মাসে মণিপুর স্কুল খুলে যাওয়ার পরে তুমি আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছ। স্কুলে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছ তোমার তো স্কুল ড্রেস পরতে হবে। একটা ছেলের হচ্ছে প্যান্ট পরতে হবে, শার্ট পরতে হবে, ব্লু কালারের প্যান্ট আর হচ্ছে হোয়াইট কালারের শার্ট পরে সে মণিপুর স্কুলের দিকে রওনা দিবে। ছেলেটা যখনই মণিপুর স্কুলের দিকে রওনা দিতে চাইলো তখনই স্কুল ড্রেসটা পরতে যেই বিপদটা বাধ। যখনই স্কুল ড্রেসটা মা বের করে দিল, ইস্ত্রি করে রেখেছে সুন্দরভাবে ড্রেসটা, সেই গত বছর মার্চ মাসের 17 তারিখে ইস্ত্রি করে রেখে দিয়েছিল, এখন আবার আরেক বছরের মার্চ মাসে সেই ড্রেসটা খুলে দিয়েছে। ছেলেটা তো এক বছর ঘরে বসে বসে খেয়ে দিয়ে লম্বা হয়েছে, মোটা সোটা হয়ে গেল। এই ছেলেটা না প্যান্টটা পরতে পারছে না শার্ট পরতে পারছে, এই ছেলেটার বিপদে পড়ে গেল। এই ছেলেটা তখন কান্নাকাটি করে আম্মুকে
এসে বলবে আম্মু আমার এই শার্ট প্যান্ট আর লাগসই হয় না, এই শার্ট প্যান্ট আর কাজে লাগে না, এই শার্ট প্যান্ট আমার দেহে আর অ্যাটাচড হচ্ছে না, তখন আম্মু বলবে ও এটা তোমার লাগসই হচ্ছে না, তাহলে নতুন ড্রেস বানাতে হবে। ঠিক আমাদেরও বায়োলজিতে এই উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান আর লাগসই হয় না, এই দুইটার কাজে লাগে না আমাদের। জীববিজ্ঞান এখন অনেক বিস্তৃত হয়ে গেছে, জীববিজ্ঞানে অনেক ডিটেইলস, অনেক মডার্ন সায়েন্স চলে এসেছে। সো জীববিজ্ঞানকে পড়াশোনা করার জন্য জীববিজ্ঞানের প্রয়োজনের তাগিদে ওই ছেলেটা এখন নতুন ড্রেস বানাবে। ঠিক একই রকম আমরাও প্রয়োজনের তাগিদে নতুন নতুন শাখায় ভাগ করে বায়োলজি শিখবো। তোমরা কল্পনা করতে পারছো না, বায়োলজি এখন 50-60টা শাখায় বিভক্ত হয়েছে। অনলি বায়োলজির মধ্যে 50-60টা শাখা। যে কোনো একটা শাখার উপর তুমি পিএইচডি করতে পারবা, তুমি অনার্স মাস্টার্স করে পিএইচডি করে যে কোনো একটা শাখার উপর সায়েন্টিস্ট হতে পারবা। তাহলে তুমি সকল বিষয়ের সায়েন্টিস্ট হতে পারছো না, তোমার মধ্যে জীববিজ্ঞানের অনেক শাখা রয়েছে, তুমি যে কোনো একটা শাখার সায়েন্টিস্ট হতে পারবা। সো এই শাখাগুলোর 50-60টা শাখা আমাদের বইতে দেয়া নাই, আমাদের বইতে হয়তোবা 25-30টার মতো শাখা দেয়া আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আমি যে আলোচনাটা করলাম এখন, এই আলোচনার সামারি আমি আরেকবার দিব, কিন্তু এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমরা কমেন্টসে জানাও। তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকলে পুরো টপিকটা আমি আরেকবার ব্যাখ্যা করব, এবং লাইভে যারা আছো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে কমেন্টস করে জানাও দ্রুত, এবং প্রশ্ন না থাকলে সেটাও আমাকে কমেন্টস করে জানাও। এখানে কিম সৃষ্টি প্রশ্ন করেছে যে সাইকোলজি বা হচ্ছে যেখানে দেখা যায় মনোবিজ্ঞানীরা যারা থাকে তারা কি বায়োলজির অংশ নাকি অন্য কোনো সাবজেক্ট? তুমি দেখো, চিন্তা করলেই তুমি বুঝতে পারবা। সাইকোলজি বা হচ্ছে মনোবিজ্ঞান মন নিয়ে গবেষণা করা। মন কি কোনো প্রাণীর দেহে আছে, মানে কোনো জীবের দেহে আছে মন, নাকি হচ্ছে জড়বস্তু ইট বালু সিমেন্টের মন আছে? সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান, মানুষের বা হচ্ছে বিভিন্ন প্রাণীর মন নিয়ে তুমি গবেষণা করবা। মন কি হচ্ছে বা জীবের দেহে থাকে নাকি হচ্ছে জড়বস্তুর মধ্যে থাকে? কিম সৃষ্টি তুমি দেখতে পাচ্ছ যে না, মন মানুষের দেহে অর্থাৎ প্রাণীদের দেহে থাকে। তো মনোবিজ্ঞানটা জীববিজ্ঞানের একটা শাখা, যেটা সাবজেক্ট মেডিকেলেও রয়েছে মনোবিজ্ঞানের সাবজেক্ট, আবার ঢাকা ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটিতে গুলোতেও মনোবিজ্ঞানের সাবজেক্ট রয়েছে। সো মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইলে তুমি ইউনিভার্সিটিতেও একটা সাবজেক্ট খুঁজে পাবা, আবার সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাইলে মেডিকেলেও সাবজেক্ট পাবা। তো ইউনিভার্সিটিতেও থেকে পড়াশোনা করে মনোবিজ্ঞানী হওয়া যায়, আবার মেডিকেল থেকে পড়াশোনা করেও মনোবিজ্ঞানী হওয়া যায়। কিম সৃষ্টি তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা। সিনথি সাবা প্রশ্ন করেছে মহাকাশ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদেরকে কি বলা হয়? মহাকাশ গবেষণাকারী বিজ্ঞানীদেরকে কি বলা হয় সেটা তো হচ্ছে, বিজ্ঞানীদেরকে কি বলা হয় সেটা তো আর বলা যাবে না। তোমার হচ্ছে বিজ্ঞানটাকে কি বলা হয়? মহাকাশ নিয়ে গবেষণা করছে ফিজিক্স নামক একটা বিজ্ঞান, তাহলে মহাকাশ গবেষণা করছে ফিজিক্স। এখন মহাকাশে যে তুমি যদি কোনো মাটি খুঁজে পাও সেটা বায়োলজিতে চলে আসবে। মহাকাশে যে তুমি যদি এলিয়েন নামক একটা ভিন্ন ধরনের প্রাণী খুঁজে পাও সেটা বায়োলজিতে চলে আসবে। সো মহাকাশ নিয়ে গবেষণা করছে ফিজিক্স, কিন্তু মহাকাশের ভিতরে যে যদি কোন গ্রহে যে সে মাটি খুঁজে পায় সেটা বায়োলজি বিজ্ঞানীদেরকে দিবে গবেষণা করার জন্য। মহাকাশে যে যদি এলিয়েন নামে কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পায় সেটা বায়োলজি বিজ্ঞানীদেরকে দিবে খুঁজে বের করার জন্য। সিনথি সাবা তুমি প্রশ্নের অ্যানসার পেলে আমাকে কমেন্টস করে জানাবা। তোমরা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি যে শাখাগুলোই বলছো সেই মহাকাশ গবেষণা হবে ফিজিক্সের মধ্যে। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাদের আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমি পুনরায় এই টপিকটা আরেকবার রিভিশন করে তারপরে আমি নতুন অংশে যাব। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি একবার রিপিট করব। এই পৃথিবীতে দুই ধরনের জীব রয়েছে, এই পৃথিবীতে দুই ধরনের জীব রয়েছে। চারপাশে রাস্তাঘাটে গেলেই আমরা দেখতে পাই উদ্ভিদ অথবা প্রাণী, যে কোনো হচ্ছে পশু পাখি সবাই প্রাণী, এবং গাছপালাগুলো উদ্ভিদ। সো বিজ্ঞানীরা মনে করেছে যে পড়াশোনার সুবিধার জন্য এই দুইটা শাখায় ভাগ করে দিলেই তো হয়ে যায়। তো জীবের ধরন ভিত্তিক শাখা হলো দুইটি, জীবের ধরন ভিত্তিক শাখা হলো দুইটা, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানকে ইংরেজিতে বলে বোটানি, প্রাণী বিজ্ঞানকে ইংরেজিতে বলে জুলজি। সংজ্ঞাগুলো খুব সুন্দর, যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় উদ্ভিদ বিজ্ঞান, যেখানে প্রাণী সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রাণী বিজ্ঞান। তাহলে জীবের ধরন ভিত্তিক শাখা হচ্ছে দুইটা, উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান। এখন বহুদিন পর্যন্ত এই পড়াশোনার সুবিধার জন্য উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এই দুইটা শাখায় ভাগ করে পড়াশোনার প্রচলন ছিল।
এই রীতি এখনো কিছুটা প্রচলন আছে। যেমন আমার বাংলায় উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ভাগ করে পড়াশোনা করছে ইন্টারে, কিন্তু জীববিজ্ঞান তো আর বসে নাই। জীববিজ্ঞান এত বিস্তৃত হয়ে গেছে যে এই দুটি শাখায় ভাগ করে পড়াশোনা আর চলবে না। যেমন তোমাদেরকে দীপুমণি বলছে যে এই ইন্টারের উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এই দুইটা শাখায় ভাগ করে পড়াশোনা হচ্ছে না। দীপুমণি বলছে যে 2024 সালের মধ্যে এই ইন্টারের সাবজেক্ট হয়ে যাবে 3টা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে এই দুইটা শাখায় ভাগ করে পড়াশোনা আর হবে না। দীপুমণি এজন্যই বলছে যে 2024-25 সাল নাগাদ ইন্টারের যে এই দুইটা বই, ইন্টারের এই দুইটা বই আর থাকবে না। ইন্টারের দুইটা বই চেঞ্জ হয়ে ইন্টারে আসবে 3টা বই, অর্থাৎ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। খুব সম্ভবত তোমাদের ব্যাচ অথবা তোমাদের পরের ব্যাচ, খুব সম্ভবত তোমাদের ব্যাচ বা তোমাদের পরের ব্যাচটা ইন্টারে উঠে জীববিজ্ঞানের 3টা পত্র খুঁজে পাবা তোমরা। এবং তোমাদের জন্য এই 3টা পত্র নিয়ে আসছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি। কারণ বিজ্ঞানী দীপুমণি জানতে চাচ্ছে যে জীববিজ্ঞানের এই দুইটা শাখা নিয়ে পড়াশোনা করলে জীববিজ্ঞানের অনেকগুলো বিষয় বাদ পড়ে যাচ্ছে, যেখানে আমাদের এই মডার্ন সায়েন্সের ডিজিটাল বাংলার এই ছেলেমেয়েগুলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করবে। দীপুমণি সেটা চায় না। দীপুমণি বলছে যে জীববিজ্ঞান আজ এত বিস্তৃতি লাভ করেছে যে এই দুইটা শাখা উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে হবে না, তুমি পিছিয়ে থাকবা। কারণ অনেক জীব আছে যেটা উদ্ভিদও না প্রাণীও না। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য উদ্ভিদের সাথেও মিলে না, প্রাণীর সাথেও মিলে না। ব্যাকটেরিয়া একটা ডিফারেন্ট ক্যারেক্টার, ব্যাকটেরিয়া আলাদা একটা জীব, ছত্রাক আলাদা একটা জীব। তোমরা আগে শিখেছো বিজ্ঞানী মার্গুলিস ব্যাকটেরিয়াকে বলেছে মনেরা, বিজ্ঞানী মার্গুলি ছত্রাকের বৈশিষ্ট্যগুলোকে লিখেছে ফানজাইয়ের মধ্যে। তাহলে এদেরকে তো তুমি শিখতে পারছো না এখন। সো আগের এই ধরন ভিত্তিক শাখা, এটা তো খুবই নিম্নমানের শাখা, এগুলো নিয়ে পড়াশোনা আর চলবে না। এখন জীববিজ্ঞানে এমন কিছু শাখা আছে যেখানে উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সবার বৈশিষ্ট্য একসাথে আলোচনা করা হচ্ছে। যেমন আমি একটা শাখার নাম বললাম বায়োকেমিস্ট্রি, যেখানে উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সবাইকে একসাথে পড়তে পারবা একটা শাখায়। তো জীববিজ্ঞান এত ছড়িয়ে গেছে এখন যে জীববিজ্ঞানের এই ধরন ভিত্তিক শাখাগুলো নিয়ে পড়াশোনা করলে তুমি অনেক দূর পিছিয়ে থাকবা। সেই ছেলেটা মণিপুর স্কুলের সেই ছেলেটা, যেই ছেলেটা বাসায় 1 বছর বসে থেকে 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ পর্যন্ত বসে বসে ছেলেটা লম্বা এবং মোটাসোটা হয়ে ওর ক্লাস 8 এর ড্রেস আর লাগছে না। ওই ছেলেটা বলছে এই ড্রেস আমার লাগসই হয় না, এই ড্রেস আমার কাজে লাগে না, আমার দেহে এখন এটা সংযুক্ত হয় না, আমি এত মোটা হয়েছি, এত লম্বা হয়েছি। তো আমাদেরও মডার্ন সায়েন্স, বায়োলজি এত উন্নত হয়েছে যে এই রকম উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানে পড়াশোনা করলে আমাদের আর চলবে না এখন। সো জীবের ধরন ভিত্তিক শাখা লাগসই হচ্ছে না, আর কাজে লাগছে না। তো জীববিজ্ঞানকে আসো আমরা এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত করে ফেলি। জীববিজ্ঞানকে আমাদের প্রয়োজনের তাগিদে, আজকে প্রয়োজনের তাগিদে ওই ছেলেটা মণিপুর স্কুলে ক্লাসে অংশগ্রহণ করার জন্য নতুন নতুন ড্রেস বানাচ্ছে, ঠিক আমরাও আমাদের প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানকে অনেক শাখায় বিভক্ত করব। আসো আমরা জীববিজ্ঞানের নতুন শাখাগুলো নিয়ে কিছুটা আলোচনা শুরু করি আজকে। এখানে মরিয়ম বেগম বলছে যে অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স এগুলো কিছু বিষয় আছে যেগুলো ফিজিক্সের অন্তর্গত। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোবায়োলজি বা হচ্ছে মেডিকেলও বায়োফিজিক্স আছে। এই সকল বিষয়গুলো পড়াশোনা করার জন্য ফিজিক্স আর বায়োলজি দুইটার সংযুক্ত একটা সাবজেক্ট এগুলো। সো এগুলো জানতে গেলে বায়োলজি, ফিজিক্স দুইটাই জানতে হয়। তারপরে দিলরুবা আক্তার প্রশ্ন করেছে যে এই সংজ্ঞাগুলো, যেমন উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানের সংজ্ঞা দিলাম, এগুলো কি নোট খাতায় তুলবা কিনা? অবশ্যই আমি বলে দিয়েছি, প্রতিদিন বলার প্রয়োজন নেই। যত সংজ্ঞা লিখাবো প্রত্যেকটা চ্যাপ্টারের সংজ্ঞার আলাদা একটা নোট খাতা থাকবে, সো সংজ্ঞাগুলোকে আলাদা নোট করতে থাকো। তাহমিনা সুলতানা বলছে যে এই 3টা পেপার, বায়োলজির যে 3টা পেপার হবে সেগুলো কি কি সম্পর্কে হতে পারে, এই সম্পর্কে এখনো শিক্ষামন্ত্রী নিজেও অবগত নয়। উনি এবং শিক্ষা মন্ত্রণালয় এগুলো নিয়ে কাজ করছে, দেখা যাক কি হয়, আমরা এখনো জানতে পারিনি এই সম্পর্কে। এখানে সুবা তারান্নুম আভা বলছে আণুবীক্ষণিক জীব আর অণুজীব এই দুইটা কথা কি এক কিনা? অবশ্যই এক। আণুবীক্ষণিক জীব বড়ভাবে বলতে হচ্ছে আর অণুজীব সংক্ষেপে বলা হচ্ছে, কিন্তু দুইটার শব্দের অর্থ একই।
এখানে কিছু প্রশ্ন আসছে যে অফলাইনে কয়টায় ক্লাস নিব বা কখন ক্লাস নিব। অফলাইনে ক্লাসের শিডিউল আমি ঠিক করব গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে। সুতরাং যখন আমি টাইম ঠিক করব সবাইকে আমি জানাবো। সো এটা নিয়ে এখন টেনশন করার কিছু প্রয়োজন মনে করছি না। আমি অবশ্যই জানাবো যে কবে আমি তোমাদের পরীক্ষাটা নিচ্ছি, এই অফলাইনে কবে ক্লাস নিব, কয়টায় ক্লাস নিব, কিভাবে ক্লাস নিব, সবকিছু জানানো হবে। সো যখন জানানো হবে তখনই জানতে পারবা। আপাতত এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে পরীক্ষার বিষয়টা, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই বায়োলজি বইয়ের প্রথম অধ্যায় শেষ হবে। তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ। প্রথম পরীক্ষাটা অনলাইনে হবে, নৈবিত্তিক পরীক্ষা, এমসিকিউটা হবে অনলাইনে, আর অফলাইনে হবে সৃজনশীল। এমসিকিউ পরীক্ষা হবে অনলাইনে আর সৃজনশীল পরীক্ষা হবে অফলাইনে। সুতরাং সবাইকে আমার জোরালো অনুরোধ, দুইটা অংশেই ফলো করো, অনলাইন অফলাইন দুইটাতেই লক্ষ্য রাখো। ইনশাল্লাহ তোমাদের দুইটা এমসিকিউ এবং সৃজনশীল দুইটা পরীক্ষাই পেয়ে যাবে। এখানে ভৌত বিজ্ঞানের 3 নাম্বার অংশে লিখেছি অঙ্গ সংস্থান বিদ্যা। ভৌত বিজ্ঞানের 3 নাম্বার অংশে লিখেছি অঙ্গ সংস্থান বিদ্যা। মরিয়ম বেগম প্রশ্ন করেছে যে গুগল ফর্মের মাধ্যমে হবে কিনা পরীক্ষা। আর যদি এমসিকিউ নেই তাহলে গুগল ফর্মের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলা শুরু করছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। একটু আগে আমরা জানলাম জীবের ধরন ভিত্তিক শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। কিন্তু তারপরে আমরা জানতে পারলাম যে এই উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান এই দুইটা শাখায় ভাগ করে জীব বিজ্ঞানকে তুমি বেশি দূর আগাতে পারবে না জীব বিজ্ঞান নিয়ে। তো জীব বিজ্ঞান তো এখন অনেক বিস্তৃত হয়ে গেছে। সো জীব বিজ্ঞানে আমি তো বললাম 50-60টার মতো শাখা নতুন সৃষ্টি হয়েছে। তো উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের মধ্যে বসে থাকলে হবে না। তো আমাদের প্রয়োজনের তাগিদে জীব বিজ্ঞানকে এখন বিস্তৃত করা হয়েছে। এজন্য জীব বিজ্ঞানের নতুন যত শাখা আছে, জীব বিজ্ঞানের নতুন যত শাখা আছে, এগুলো হচ্ছে আমাদের জ্ঞান প্রসার লাভ করেছে, জ্ঞান আজ বিস্তৃত হয়ে গেছে। আজকে আমরা আর বসে নাই, আমাদের মেধার বিস্ফোরণ ঘটেছে। তাই জ্ঞান যেহেতু ছড়িয়ে গেছে, জ্ঞানের ভিত্তিতে জীববিজ্ঞানের এই 50-60টা শাখাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা হচ্ছে। জ্ঞানের প্রতিটা বিষয়কে অন্তর্ভুক্ত করে জীববিজ্ঞানকে এখন দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই দুইটা শাখার মধ্যে বাকি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তাহলে জ্ঞানের প্রত্যেকটা বিষয়কে অন্তর্ভুক্ত করে জীববিজ্ঞান এখন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত বা মৌলিক জীববিজ্ঞান বা ফিজিক্যাল অর বেসিক বায়োলজি, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তোমরা কে লাইভে আমাকে কমেন্টস করে জানাবা যে তত্ত্বীয় মানে কি, তত্ত্বীয় মানে কি বুঝতে পারছো তুমি? এখানে কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে তত্ত্বীয় মানে কি? সিনথিসাবা বলছে থিওরিটিক্যাল, আসলে আরেকটু বিস্তৃত বলতে হবে। তত্ত্বীয় ইংরেজি থিওরি এটা সবাই জানে, কিন্তু তত্ত্বীয় বলতে এখানে কি বোঝানো হচ্ছে? জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করবে। সো তত্ত্বীয় বলতে ওরা কি বোঝাতে যাচ্ছে এখানে? কাজী সুরাইয়া ইয়াসমিন বলতেছে ধারণাগত, এটাও ভুল অ্যানসার। অনিন্দ হাসান বলছে মতবাদ, এটাও ভুল অ্যানসার। সুবাতারান্নু বাবা বলছে অব্যবহারিক, এটাও নেওয়া যাচ্ছে না, কারো অ্যানসারই সঠিক পাওয়া যাচ্ছে না। তাহলে আমি বলে দিচ্ছি, তত্ত্বীয় শব্দটার অর্থ হচ্ছে বায়োলজিতে গঠনগত যা আছে তা আলোচনা, যেখানে কোনো পরিবর্তন ঘটানো হয় না। তত্ত্বীয় মানে হচ্ছে গঠনগত আমাদের দেহে যা আছে তাই আলোচনা করব, সেখানে কোনো পরিবর্তন করব না। এটাকে বলা হয় তত্ত্বীয় বিষয়। তাহলে তত্ত্বীয় মানে আমি একটু বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। তত্ত্বীয় বলতে কি বোঝাচ্ছে? তত্ত্বীয় শব্দের অর্থ হচ্ছে, যেমন তোমার দেহে কি রকম কোষ আছে এগুলো মুখস্থ করতে হবে। তোমার দেহে কিরকম কিরকম কোষ আছে এটা তোমার মুখস্থ করতে হবে। এখানে তোমার বডিতে গঠনে কোষ আছে, এখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, তোমার দেহে যা আছে তাই মুখস্থ করছো। তোমার দেহে কি কি ধরনের টিস্যু আছে সেটা মুখস্থ করবা তুমি। সো এখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, জাস্ট যা আছে তাই মুখস্থ করছি। অঙ্গ সংস্থান, তোমার দেহে কি কি অঙ্গ আছে? যেমন তোমার দেহে হাড্ডি আছে 206টা। তোমার দেহে যে 206টা হাড্ডি আছে, এই 206টা হাড্ডির নাম মুখস্থ করতে হবে নবম শ্রেণীতে 9 নম্বর অধ্যায়ে। তো 206টা হাড্ডির নাম মুখস্থ করছো, এখানে বডিতে গঠনগত যা আছে তাই আলোচনা করছো। নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। তাহলে যেখানে আমরা কোনো চেঞ্জ করছি না, যা আছে তাই মুখস্থ করছি, তাকে বলা হয় তত্ত্বীয় বিষয়। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় শুধু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন করা হবে না,
গঠনগত যা আছে আমাদের দেহে তাই আমরা মুখস্থ করব। যেমন আমাদের দেহে কি কি কোষ আছে মুখস্থ করব, আমাদের দেহে কি কি টিস্যু আছে মুখস্থ করব, আমাদের দেহে কি কি অঙ্গ আছে মুখস্থ করব। এটাকে বলা হয় ভৌত, মৌলিক, বেসিক ফিজিক্যাল বায়োলজি। ফিজিক্যাল মানে হচ্ছে এই বডির মধ্যে কি কি আছে তা মুখস্থ করা। আর ফলিত কথাটার অর্থ এখানে যা লেখা আছে সবাই বুঝতে পারছো, জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়। জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক এই শব্দটার অর্থ কি? জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক শব্দটার অর্থ কি? জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক অর্থাৎ জীবনকে সুন্দর করার জন্য কিছু পরিবর্তন ঘটানো হয়। যেমন কি কি পরিবর্তন ঘটানো হচ্ছে? মৎস্য বিজ্ঞান। তোমার আব্বুকে জিজ্ঞাসা করবা, তোমার আব্বু যখন এতটুকুন ছোট ছিল তখন উনি রুই মাছের সাইজ কেমন দেখত? তোমার আব্বু বলবে ছোট ছোট রুই মাছ ছিল তখন, আর এখন বাজারে এই বিরাট বিরাট রুই মাছ উঠে, মানে এখন হাঙ্গর মাছের মতো রুই মাছ, বিরাট বিরাট রুই মাছ। তো মৎস্য বিজ্ঞানীরা কি করছে? আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা যাতে অনেক বেশি মাছ খেতে পারি, তাই মৎস্য বিজ্ঞানীরা মাছকে বড় করছে। তোমাকে আমি গতকাল বললাম যে পটেটো আর টমেটো, এই দুইটা, আর পটেটো আর টমেটো দুইটাকে মিলিয়ে বানানো হচ্ছে পোমাটো। কারণ ডিজিটাল যুগ, আমাদের হাতে সময় খুব কম। আলু খাবো, টমেটো খাবো, এত সময় নাই। একটা খাদ্য খাবো, দুইটার পুষ্টি পাবো। আমার দরকার পোমাটো। আমার আছে কৃষি বিজ্ঞান। এই কৃষি বিজ্ঞানে উন্নয়ন করা হচ্ছে বিভিন্ন শাখার। চিকিৎসা বিজ্ঞান, কারো এক জায়গায় ক্যান্সারের একটা সেল দেখা যাচ্ছে, ক্যান্সারের অংশটা কেটে ফেলে দিচ্ছে, তার জীবনকে উন্নত সুন্দর করার জন্য কিছু পরিবর্তন করলো। তার দেহে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিক্স নামে একটা অঙ্গে ইনফেকশন হয়েছে, সেটাকে কেটে ফেলে দিচ্ছে বিজ্ঞান। কারণ আমাদের জীবনকে সুন্দর করার জন্য কিছু কাজ এখানে করতে হচ্ছে। একটা অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য এখানে বিভিন্ন ধরনের সার্জারি করা হচ্ছে। তাহলে এটা জীবন সংশ্লিষ্ট প্রয়োগ। তাহলে আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। জীববিজ্ঞান এখন আর ছোট ছোট শাখায়, এই উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানে, মানে জীববিজ্ঞানের ধরন ভিত্তিক শাখার কাজে লাগছে না। জীববিজ্ঞানকে এখন দুটি শাখায় ভাগ করা হচ্ছে। জ্ঞানের যত বিষয় আছে সবগুলাকে এখন দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভৌত মৌলিক জীববিজ্ঞান বা ফিজিক্যাল আর বেসিক বায়োলজি, আর এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তত্ত্বীয় কি? তত্ত্বীয় মানে তোমার বডিতে গঠনগত যা যা আছে তা মুখস্থ করো। এখানে কোনো চেঞ্জ, পরিবর্তন করা যাবে না। তোমাদের হাড্ডি আছে 206টা, 206টা হাড্ডির নাম মুখস্থ করবা, কোনো চেঞ্জ করার সুযোগ নাই। তোমার দেহে কি কি কোষ আছে মুখস্থ করবা, গঠনগত যা আছে তা মুখস্থ করবা, কোনো পরিবর্তন করা যাবে না, কোনো ট্রিটমেন্ট করা যাবে না। ট্রিটমেন্ট করতে গেলে ফলিত হয়ে যাবে। তোমার দেহে কি কি টিস্যু আছে মুখস্থ করবা, কোনো চেঞ্জ করা যাবে না। তোমার দেহে গঠনগত যা আছে, তুমি যা যা দিয়ে গঠিত তা মুখস্থ করবা, কোনো পরিবর্তন করা যাবে না। যেখানে কোনো পরিবর্তনের সুযোগ নাই, তত্ত্বীয় বিষয়, মূল বিষয়, বডিতে যা আছে তাই, মূল যা আছে তাই মুখস্থ করো। এটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান। এবার তুমি মৌলিক জীববিজ্ঞান শেখার পরে তুমি জীবনকে সুন্দর করার জন্য কিছু পরিবর্তন করতে চাও। পরিবর্তন করা হবে জীববিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। যেমন মানুষের খাদ্য, এই মৎস্যকে বড় সাইজ করা হচ্ছে মানুষের চাহিদা মেটানোর জন্য। কৃষি বিজ্ঞানে অনেক উন্নত ফসল তৈরি করা হচ্ছে মানুষের চাহিদা মেটানোর জন্য। চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন সার্জারি আসছে, যেটা মানুষের দেহের মধ্যে পরিবর্তন করে মানুষের জীবনকে সুন্দর এবং হচ্ছে আনন্দময় করে তুলছে। তাহলে তোমরা যারা লাইভে আছো, যেমন এটা অনেকে তত্ত্বীয় বিষয়টা বুঝতে চেয়েছো, যেমন সিনথিসাবা বলেছে তত্ত্বীয় বিষয়টা আরেকবার বলার জন্য। সিনথিসাবা কমেন্টস করে জানাবো তুমি বুঝতে পেরেছো কিনা। মাহমুদা খানম বলছে পুঁটি মাছকে কি বড় করা যাবে কিনা। পুঁটি মাছকে অলরেডি কিছুটা বড় করা হয়েছে, আরো বড় করা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। পুঁটি মাছকে বড় করার চিন্তাও বিজ্ঞানীরা করছে, কিছুটা বড় করেছে, আরো বড় হবে ইনশাআল্লাহ সামনে। তাসমিয়া তৌরিফ সাবা বলছে পোমাটো কি বাংলাদেশে পাওয়া যায় কিনা। হ্যাঁ, বাংলাদেশে কিছু গবেষণা ইনস্টিটিউটে পোমাটো পাওয়া যাচ্ছে। তাহলে আজকের আলোচনা শেষ করে দিব, একবার শেষ রিভিশন দিয়ে দিচ্ছি যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান দুই ধরনের ধরন ভিত্তিক শাখা ছিল জীববিজ্ঞানে, যেটা আলোচনা করে আমাদের জীববিজ্ঞানের এত কিছু আলোচনা করা যাচ্ছিল না। তখন জ্ঞানের অনেক বিষয় এসেছে, জ্ঞানের অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে জীববিজ্ঞানকে বর্তমানে দুটি শাখায় ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে যেখানে শুধু তত্ত্বীয় বা বেসিক, মূল, গঠনগত, বডিতে যা আছে তাই মুখস্থ করব। মূল বা তত্ত্বীয় মানে গঠনগত যা আছে তাই আলোচনা করব, কোনো পরিবর্তন চেঞ্জ করা হবে না এখানে। এই তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখা, তাকে বলে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান,
ফিজিক্যাল আর বেসিক বায়োলজি। যেমন তোমার দিয়ে কি কি কোর্স আছে মুখস্থ করো, ভৌতজীব বিজ্ঞান। তোমার দিয়ে কি কি টিস্যু আছে মুখস্থ করো, ভৌতজীব বিজ্ঞান। তোমার দিয়ে কি কি অঙ্গ আছে মুখস্থ করো, ভৌতজীব বিজ্ঞান। এবার তুমি যদি জীবনের উন্নয়ন করতে চাও, মানে তোমার জীবনকে সুন্দর করার জন্য কোনো ট্রিটমেন্ট করতে চাও, সার্জারি করতে চাও, মাছকে একটু বড় সাইজ করতে চাও, কৃষি বিজ্ঞানে নতুন নতুন সবজি উৎপাদন করতে চাও, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবকে উন্নয়ন করার জন্য জীবন সংশ্লিষ্ট প্রয়োগ বা উন্নয়ন করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফলিত জীব বিজ্ঞান। যেমন মৎস্য বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে উন্নয়ন করা হচ্ছে। তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আজকের আলোচনা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আমাদের 4:45টায়। তাহলে বিদায় নিচ্ছি আজকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।